বাংলাদেশ সত্যিই মনে করছে কিনা যে ভারতের সঙ্গে তার যে কোনো সময় একটা যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা আছে, কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্য কোনো তৃতীয় দেশ, ভারত যেগুলো শঙ্কা করে, পাকিস্তান বা চীন ভারতে হামলা চালাতে পারে কিনা, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল, সামরিক কৌশলে 2024-এর 5ই আগস্টের পর থেকে বিরাট কোনো এমন পরিবর্তন এসেছে কিনা যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী সত্যিকার অর্থেই মনে করে যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তার লড়াই করা অনিবার্য হয়ে পড়তে পারে বা প্রয়োজনীয় হয়ে পড়তে পারে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে কিংবা বাংলাদেশের সরকারে কোনো বক্তব্য রাখা হয়নি, কিংবা এই বিষয়গুলো খোলাসা করে বলা হয়নি। 2024-এর 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কটা তিক্ত হতে হতে এখন এমন পর্যায়ে সত্যিকার অর্থেই পৌঁছে গেছে যে দুদেশই সীমান্তের দুই পারে সরাসরি সামরিক শক্তি বৃদ্ধি করছে, একরকম যুদ্ধ প্রস্তুতি নিয়ে ফেলেছে। অবিশ্বাস, সন্দেহের সূত্রপাত হওয়া শুরু করে 2024-এর 5ই আগস্টের পর থেকেই। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে ব্যাপক ভারত বিরোধী বয়ান শুরু হবার পর, এবং যেই পক্ষটি শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতায় বসেছে সেই শক্তিটি একরকমের তীব্র ভারত বিরোধী অবস্থান নেওয়ার পর থেকে, এরপর ডিসেম্বরে মাহফুজ আলম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রথম চিকেন নেক এলাকাটি যে কতটা স্পর্শকাতর সে বিষয়ে মন্তব্য করে বসেন, এবং বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এক স্ট্যাটাস দিয়ে বলে বসেন যে বাংলাদেশের এখন পর্যন্ত যে মানচিত্রটা সেটা একটা আধা খ্যাচরা মানচিত্র, আরো যুদ্ধ করতে হবে এবং বিজয় অর্জনের মাধ্যমে এমন বঙ্গ, মানে পূর্ণ বঙ্গের দখল বাংলাদেশে নিয়ে আসতে হবে। এবং তারপর তিনি যেই মানচিত্রের ছবি ফেসবুক পোস্টে দেন তা নিয়ে তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রীতিমতো বিবৃতি দিয়ে বলেছিল যে বাংলাদেশের একজন মন্ত্রী কি করে ভারতের অংশকে বাংলাদেশের মানচিত্রে ঢুকিয়ে সেই মানচিত্র পোস্ট করে এটাই হতে হবে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র, এমন দাবি করতে পারেন। এরপর মার্চে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যান, এবং চীনে গিয়ে তিনি আবারও চিকেন নেক, মানে চিকেন নেক হচ্ছে ভারতের এমন একটা স্পর্শকাতর অঞ্চল যা ভারতের মূল ভূখণ্ডকে, ওই অপ্রশস্ত অঞ্চলটি, মানে মুরগির গলার মতো চিকন ওই অঞ্চলটি দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের 7টি রাজ্য, উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের যোগাযোগের একমাত্র অঞ্চল হচ্ছে ওই চিকেন নেক। তো সেই চিকেন নেক নামক স্পর্শকাতর জায়গাটিকে আবারও চোখে আঙুল দিয়ে একরকমের দেখিয়ে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে মার্চ মাসে। সেখানে তিনি বলেন যে উত্তর পূর্বাঞ্চলীয় ওই 7 রাজ্য ভারতের 7 সিস্টার্স এর সঙ্গে সমুদ্রের যোগাযোগের একমাত্র মালিক যেহেতু বাংলাদেশ, মানে চিকেন নেকের ওই অপ্রশস্ত অঞ্চল দিয়ে ভারতের মূল ভূখণ্ডে যাওয়ার বিষয়টি যেহেতু একেবারেই মানে নির্ভরযোগ্য নয়, কাজেই চীন 7 সিস্টার্স সহ বাংলাদেশকে নিয়ে বিনিয়োগ শুরু করতে পারে, কারণ বাংলাদেশই আসলে চিকেন নেকের এক রকমের মালিক, কারণ বাংলাদেশ যেহেতু 7 সিস্টার্স এর সমুদ্রে যাওয়ার একমাত্র পথ। তখনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয় যে প্রধান উপদেষ্টা এমন বক্তব্য চীনে গিয়ে রাখলে, তৃতীয় একটা দেশে গিয়ে রাখলে দুদেশের সম্পর্ক উন্নয়ন প্রায় অসম্ভব হয়ে পড়বে। এবং এস জয়শঙ্কর মনে করিয়ে দেন যে সাগরের সবচেয়ে দীর্ঘতম উপকূল ভারতেই, এবং ভারতের সামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ তখন এটাও স্মরণ করিয়ে দেন যে চিকেন নেক নিয়ে সেখানকার নিরাপত্তা নিয়ে ভারতের কোনো সমস্যা নেই, কারণ ভারতের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা লাইন ওই চিকেন নেক করিডর, যেটাকে ভারত শিলিগুড়ি করিডর বলে, সেখানে উপস্থিত। এবং তারা দাবি করে যে তাদের যে কোনো ধরনের হুমকি মোকাবেলার শক্তি সেই অঞ্চলে আছে, কারণ ওই চিকেন নেকের সঙ্গে কিন্তু শুধু বাংলাদেশের সীমান্ত আছে তাই নয়, চিকেন নেক এলাকার সঙ্গে কাছাকাছি চীন আছে, ভুটান আছে, নেপাল আছে। কাজেই এই অবস্থায় তারা মনে করায় যে করিডোরটির নিরাপত্তার দায়িত্বে আছে 3 বাহিনীর সমন্বয়ে গঠিত একটা বিশেষ নিরাপত্তা বাহিনী, এবং তাদের কাছে রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহ্মোস মিসাইল, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সর্বাধুনিক বিভিন্ন অস্ত্র সবকিছু আছে। কিন্তু মার্চে ডক্টর ইউনূস চীন সফর করে আসবার পরেই জানা যায় যে বাংলাদেশ ওই চিকেন নেকের মাত্র 16 কিলোমিটার দূরে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে অকার্যকর অবস্থায় পড়ে থাকা, অচল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা লালমনিরহাট বিমানবন্দরকে সচল করতে যাচ্ছে। ভারতীয় সূত্রগুলো, তাদের সামরিক গোয়েন্দা সূত্রে তারা খবর পায় এবং তাদের সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে বাংলাদেশ ওই লালমনিরহাট বিমানবন্দর এবং তার খুব কাছাকাছি আরেকটা বিমানবন্দর, যে বিমানবন্দরটিও
পরিত্যক্ত পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, এই দুটো বিমানবন্দরই চালু করতে যাচ্ছে এবং এগুলো চালু হতে যাচ্ছে চীনের সহায়তায়। বাংলাদেশ সামরিক বাহিনী যখন মে মাসের দিকে সংবাদ মাধ্যমকে জানায় যে তারা এখনকার নিরাপত্তা প্রস্তুতির কথা ভেবে, তার মানে দেখেন বাংলাদেশও কিন্তু সীমান্তে শক্তি বৃদ্ধি প্রয়োজনীয় মনে করলো বলেই চিকেন নেকের কাছে এই লালমনিরহাট বিমানবন্দরটিতে তারা আবারও নতুন করে সচল করার ঘোষণা দেয়। এবং তখন বাংলাদেশের মিলিটারি অপারেশনস বিভাগের সামরিক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান যে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা, চীন এতে সহযোগিতা করছে কিনা তা তিনি না জানলেও তিনি এটা জানেন যে বাংলাদেশ তার সামরিক কৌশলের অংশ হিসেবে লালমনিরহাট বিমানবন্দর আবার সচল করার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে লালমনিরহাট বিমানবন্দরটি সচল হতে যাচ্ছে। তখন ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিতে ভারতের সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশিত হয় যে যদি বাংলাদেশ লালমনিরহাট বিমানবন্দর সচল করে এবং তাদের কাছে যে খবর যে এটা চীনের সহায়তায় হচ্ছে, এটা যদি হয়ে থাকে তাহলে ভারতও ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে তাদের যে 3 দশকের একটা পুরনো বিমান ঘাঁটি পড়ে আছে সেটা চালু করবে, যেটাও চিকেন নেক এলাকার খুব কাছে। এই অবস্থায় ভারত পাকিস্তান যুদ্ধ ঘটে যায় মে মাসে এবং সেই যুদ্ধে ব্যবহৃত হয় চীনের J-10 বিমান এবং সেই J-10 বিমান দিয়ে ভারতের 2টি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত করা হয় এমন খবরও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বেরিয়ে আসে। এবং চীনের J-10 বিমান কিন্তু সেবারই এই মাল্টিরোল মডেলের যে বিমানটি সেটি সেবারই প্রথম এই ভারত পাকিস্তান যুদ্ধেই প্রথম ব্যবহৃত হয়। তো এই J-10CE যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এবং বাংলাদেশ ইসলামাবাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা, তার সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠতা তো গত বছর থেকেই 2024-এর 5ই আগস্টের পর থেকেই বাড়তে থাকে এবং বাড়তে থাকার এক পর্যায়ে একসময় 2025-এর জানুয়ারিতে যেমন শোনা যায় যে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান কিনতে পারে বাংলাদেশ, আর অক্টোবরে খবর আসে যে চীনের কাছ থেকে এই 10টি J-10 যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ। যেই J-10 যুদ্ধ বিমান পাকিস্তান ভারতের বিরুদ্ধে মে মাসে তার অপারেশন সিন্দুরের সময় ব্যবহার করেছে আর রাফায়েল যুদ্ধ বিমান ফেলে দিয়েছে। এই খবর পাওয়ার পরপরই অক্টোবর মাসে লালমনিরহাটে ওয়াকারুজ্জামান, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গিয়ে বিমান ঘাঁটি সচল করার কাজ কতদূর এগুলো সেটা পরিদর্শনে যান এবং তখন ভারতের সংবাদ মাধ্যমে এই খবর বেরিয়ে আসে যে ভারতের সামরিক গোয়েন্দা সূত্রগুলো জানতে পারছে যে লালমনিরহাটের বিমান ঘাঁটিটি দ্রুততম সময়ে চালু করার সকল ব্যবস্থা বাংলাদেশ নিয়ে নিয়েছে, কাজ প্রায় শেষ পর্যায়ে। সেখানে হ্যাঙ্গার তৈরি হচ্ছে, যেই হ্যাঙ্গার থেকে একদিকে যেমন চীনের থেকে কেনা এই J-10 যুদ্ধ বিমানগুলো রাখা যাবে, তা দিয়ে হামলা পরিচালনা করা যাবে, তেমনি ড্রোন রাখারও ব্যবস্থা হচ্ছে। শুধু তাই নয়, এটা যে শুধু বিমান ঘাঁটি একটা সচল করার কাজ চলছে না তার প্রমাণ হিসেবে ভারত দেখে, ভারতের গোয়েন্দা সূত্রগুলোতে খবর আসে যে এখানে চীনের কাছ থেকে কেনা বা চীনের সহযোগিতায় নানা রকম নজরদারির রেডার বা মনিটরিং যন্ত্রপাতিও প্রতিষ্ঠা করা হচ্ছে, স্থাপন করা হচ্ছে এবং ওই লালমনিরহাট বিমানবন্দরকে ঘিরে আর্মিদের রেসিডেন্সিয়াল কোয়ার্টার, আবাসিক এলাকা তৈরি হচ্ছে। তার মানে একটা ঘাঁটি, পূর্ণাঙ্গ ঘাঁটি তৈরি হচ্ছে। এর সকল আলামত ভারতের কাছে স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে মে মাসে ভারত পাকিস্তান যুদ্ধের পরেই কিন্তু পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর ISPR এর প্রধান ভারতের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে এসে কথা বলেছিলেন যে এর পরের বার পাকিস্তান ভারতের আরো গভীরে গিয়ে হামলা চালাবে এবং সেই হামলা তারা পরিচালনা করবে পূর্ব দিক থেকে। পূর্ব দিক থেকে মানে বাংলাদেশের দিক থেকে। মানে যেই সময়ে 2024-এর 5ই আগস্টের পর একদিকে বাংলাদেশের সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টারদের পোস্টে ভারতের চিকেন নেকের দুর্বলতা নিয়ে বক্তব্য, ভারতের সঙ্গে যুদ্ধ করে ভূমি আদায় করে নেওয়ার হুমকি, বা চীনের এসে ভারতের চিকেন নেকের সঙ্গে সংযুক্ত 7 সিস্টার্স এলাকায় বাংলাদেশের ব্যবস্থাপনায় বিনিয়োগ করা উচিত, এ ধরনের আহ্বান। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সামরিক বাহিনীর ক্রমাগত ঘনিষ্ঠতর সম্পর্ক। তখন পাকিস্তানের এই হুমকি যে পাকিস্তান নাকি পূর্ব দিক থেকে হামলা করবে এইবার, সেটা ভারতের পুরো সামরিক কৌশলকে নতুন ভাবে সাজাতে এক রকমের উদ্বুদ্ধ করে, বাধ্য করে। এবং তার প্রমাণ হিসেবে প্রথমে দিল্লিতে জুলাই আগস্ট মাসে একটা বড় সামরিক প্রতিরক্ষা বিষয়ক সমাবেশ ঘটে, যেখানে এই আলাপটি হয় যে ইস্টার্ন রেজিমেন্টকে, ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডকে আরো বেশি শক্তিশালী করে তুলতে হবে
হবে। এবং তারই একটা ধারাবাহিকতা হিসেবে মনে করা হয় যে সেপ্টেম্বর মাসে ভারতের শীর্ষ কমান্ডারদের যে বৈঠকটি, বাৎসরিক বৈঠকটিতে প্রতিবার ভারতের প্রধানমন্ত্রী সহ ভারতের নিরাপত্তা উপদেষ্টা, ভারতের প্রতিরক্ষা কৌশল নির্ধারণের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ জড়ো হন। ভারত যেটাকে সেনাপতি সম্মেলন হিসেবে অভিহিত করে, সেই সম্মেলনটি এবার সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের ফোর্ট উইলিয়ামে, যেটা ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের, ইস্টার্ন কমান্ডের সদর দফতর। এবং সেই ফোর্ট উইলিয়ামের এই সভায় যোগ দিতে আসেন প্রধানমন্ত্রী মোদী, এবং সেখানেও তারা বিশেষভাবে এই বিষয়টা নিয়ে আলোচনা করেন যে কি করে পূর্বাঞ্চলীয় কমান্ডের শক্তি বৃদ্ধি করা যায়। এবং তারই ফলাফল হিসেবে ভারতীয় সংবাদ মাধ্যম এখন লিখছে, ভারত দ্রুততম সময়ের মধ্যে এই চিকেন নেক এলাকায় বাংলাদেশ সীমান্তের কাছে দুটো ঘাঁটি তৈরি করতে যাচ্ছে। এর মধ্যে একটি ঘাঁটি এরই মধ্যে তৈরি হয়ে গেছে। এবং ভারতের সংবাদ মাধ্যমগুলো লিখছে যে লালমনিরহাট বিমানবন্দরের দুপাশে, পূর্ব এবং পশ্চিম পাশে এই কাছাকাছি এলাকায় দুটো ঘাঁটি তৈরি করতে যাচ্ছে ভারত। এর মধ্যে একটি দ্রুততম সময়ে তৈরি করা হয়ে গেছে, যেটি ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় এই ঘাঁটিটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি ওই ঘাঁটি এরই মধ্যে পরিদর্শন করে ফেলেছেন। তার মানে ওই ঘাঁটি সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে, এবং তিনি সেখানে গিয়ে মিনিমাম টাইম ফ্রেমে, মানে সবচেয়ে কম সময় ব্যবহার করে এভাবে যে একটা সম্পূর্ণ সেনাঘাঁটি ভারতীয় সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ড তৈরি করে ফেললো, তার জন্য প্রশংসা করেছেন। ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড তাদের এক্সপোস্টে একথা জানানোর পর এখন ভারতীয় সংবাদ মাধ্যম, বাংলাদেশের সংবাদ মাধ্যম এই খবর নিশ্চিতভাবে দিতে পারছে যে ভারত বাংলাদেশ সীমান্তের কাছে উত্তর দিনাজপুরের চোপড়ায় নতুন সেনাঘাঁটি স্থাপন করে ফেলেছে। এবং এক্সপোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে যে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি চোপড়া ডিফেন্স ল্যান্ডে, মানে নতুন যে চোপড়া সামরিক ঘাঁটি, সেখানে ব্রহ্মাস্ত্র কোর পরিদর্শন করেছেন। সামরিক বাহিনীর এই ইউনিটটি তিনি পরিদর্শন করেছেন। লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি এই চোপড়া ডিফেন্স ল্যান্ডের ব্রহ্মাস্ত্র কোর পরিদর্শনের পাশাপাশি সেদিনই চিকেন নেকের খুব কাছে বিহারে কিষানগঞ্জে অবস্থিত আরেকটি মিলিটারি ক্যাম্প, কিষানগঞ্জ সেনা ক্যাম্পটি পরিদর্শন করেন এবং সেখানে গিয়েও প্রস্তুতি দেখে আসেন। এক্সপোস্টে এটা লেখা হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি ওই সময় তার এই সফরের সময়, পরিদর্শনের সময় সেখানকার যে স্থানীয় বিধায়ক সংসদ সদস্য হামিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে মিলিটারি এবং সিভিল, বেসামরিক সামরিক ব্যক্তিদের, মানে বেসামরিক এবং সামরিক দুই তরফেরই সীমান্ত এলাকায় যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা কত গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করেন। সংবাদ মাধ্যম লিখছে, ভারতীয় সংবাদ মাধ্যম লিখছে যে লালমনিরহাট বেইজের কাছে, লালমনিরহাট বিমান ঘাঁটির কাছে বাংলাদেশও সেখানকার গ্রামবাসীকে এ ধরনের প্রস্তুতি দিয়েছে যাতে তারা যে কোনো পরিস্থিতিতে সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ একত্রে কাজ করতে পারে বাংলাদেশে সীমান্তে যে কোনো ধরনের সামরিক অস্থিতিশীলতা বা সামরিক অস্থিরতা তৈরি হলে। তার মানে সত্যিকার অর্থেই ভারত এবং বাংলাদেশ দুদেশ শক্তি বৃদ্ধি করছে এবং তারা ভাবছে যে যুদ্ধ যে কোনো সময় লেগে যেতে পারে। এবং সে কারণে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি শুধুমাত্র যে তার নির্দেশনায় ইস্টার্ন কমান্ডের এই সামরিক ঘাঁটিটি ন্যূনতম সময়ের মধ্যে তৈরি করালেন তাই নয়, তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সেই এলাকার যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণেও গেছেন বলে ইস্টার্ন কমান্ড তারই এক্সপোস্টে খবর দিয়ে দিচ্ছে। ভারতের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের এক্সপোস্টে এর পাশাপাশি জানানো হচ্ছে যে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি এই চোপড়ার সামরিক ঘাঁটিটি পরিদর্শনের পরপরই গিয়ে আসামের ধুবড়িতে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এসেছেন। বামুনিগাঁও এলাকায় বরফুকান মিলিটারি স্টেশন নামের ওই ঘাঁটিটি স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সেখান থেকে অভিযান পরিচালনার কতটা প্রস্তুতি আছেন সেগুলো পরিদর্শন করেছেন বলে এক্সপোস্টে জানানো হয়েছে। এবং বলা হয়েছে যে কত দ্রুত সময়ে ওই আসামের ধুবড়ি বামুনিগাঁও এলাকার সামরিক ঘাঁটিটিও গড়ে তোলা যাবে সে বিষয়েও আলাপ আলোচনা করে এসেছেন, নির্দেশনা দিয়ে এসেছেন লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি। ভারতের সংবাদ মাধ্যম এনি নিউজ লিখছে যে চোপড়ায় যেই সামরিক ঘাঁটিটি চালু করে দিল ভারতের সেনাবাহিনী, সেটি বাংলাদেশের পঞ্চগড়
জেলা থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত। এবং সংবাদ মাধ্যম লিখছে যে তেতুলিয়া মানে বাংলাদেশের মানচিত্রের শেষ অংশ, উত্তরের একেবারে শেষ পয়েন্ট তেতুলিয়াটা একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মতো, একটা উদ্ধৃতি চিহ্নের মতো, এবং সেটি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এলাকার ভেতরে ঢুকে গেছে। তার মানে সেই উত্তর দিনাজপুরেই কিন্তু সামরিক ঘাঁটি গড়ে তুলল ভারত। ভারত এবং বাংলাদেশের এই পারস্পরিক শক্তি বৃদ্ধি, সামরিক শক্তি বৃদ্ধি কি সত্যি উদ্বিগ্ন হবার মতো কিছু কিনা, এবং বাংলাদেশ সত্যিই মনে করছে কিনা যে ভারতের সঙ্গে তার যে কোনো সময় একটা যুদ্ধ লেগে যাবার সম্ভাবনা আছে, কিংবা বাংলাদেশের ভূমি ব্যবহার করে অন্য কোনো তৃতীয় দেশ, ভারত যেগুলো শঙ্কা করে, পাকিস্তান বা চীন ভারতে হামলা চালাতে পারে কিনা। বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল, সামরিক কৌশলে 2024-এর 5ই আগস্টের পর থেকে বিরাট কোনো এমন পরিবর্তন এসেছে কিনা যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী সত্যিকার অর্থেই মনে করে যে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তার লড়াই করা অনিবার্য হয়ে পড়তে পারে বা প্রয়োজনীয় হয়ে পড়তে পারে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে কিংবা বাংলাদেশের সরকারে কোনো বক্তব্য রাখা হয়নি, কিংবা এই বিষয়গুলো খোলাসা করে বলা হয়নি। ভারতের সেনা মাধ্যমে বা ভারতের সংবাদ মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায়, বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় কেন শক্তি বৃদ্ধি প্রয়োজন এবং বাংলাদেশ উল্টো পাশে কি করছে সেসব বিষয়ে যত খবর প্রকাশিত হচ্ছে, বাংলাদেশের সরকার, বাংলাদেশের সংবাদ মাধ্যম সেসব বিষয়ে একরকমের নীরবতা পালন করছে। কিন্তু শক্তি বৃদ্ধি, সামরিক শক্তি বৃদ্ধির নানা রকম নমুনা, খবরাখবর বিভিন্ন সূত্র মেলালে, মানে বিচ্ছিন্ন খবরগুলো মেলালে স্পষ্ট হয়ে ওঠে। এই অবস্থায় বাংলাদেশের জনগণের জন্য খবর না জানা কিংবা বিভিন্ন সূত্র থেকে খবর মিলিয়ে একটা ধারণা করে নেওয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।